আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি গ্লোবাল ভিউজে। আপনাদের সঙ্গে আছি আমি সুরভি দিবা। আজ জানাবো আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচিত সংবাদ ও বিশ্লেষণ। ইরানের সঙ্গে গায়ে পড়ে যুদ্ধ করতে এসে একদিকে কল্পনাতীত ক্ষয়ক্ষতি, অন্যদিকে বড় সাংবিধানিক জটিলতার মুখে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সংকট এড়ানোর চেষ্টায় তিনি কংগ্রেসকে জানিয়েছেন, চলমান যুদ্ধবিরতির সময় ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের শত্রুতা শেষ হয়ে গেছে। এখন যুদ্ধ শেষ, সে কারণে যুদ্ধ চালিয়ে যেতে কংগ্রেসের অনুমোদনের নির্ধারিত সময়ের সীমা মানার প্রয়োজন তার নেই বলে তিনি যুক্তি দিয়েছেন। আইন অনুযায়ী সামরিক পদক্ষেপের বিষয়ে কংগ্রেসকে জানানোর ৬০ দিনের মধ্যে প্রেসিডেন্ট কংগ্রেসের অনুমোদন নিতে বাধ্য, অন্যথায় তাকে যুদ্ধের কার্যক্রম বন্ধ করতে হয়। কিন্তু কংগ্রেসের নেতাদের কাছে পাঠানো এক চিঠিতে ট্রাম্প বলেছেন, গত মাসে ইরানের সঙ্গে হওয়া যুদ্ধবিরতির কারণে ওই আইনের বাধ্যবাধকতা তার ক্ষেত্রে প্রযোজ্য নয়। ইরানের উপর হামলার বিষয়ে কংগ্রেসকে আনুষ্ঠানিকভাবে জানানোর ৬০তম দিনে শুক্রবার ট্রাম্প কংগ্রেস নেতাদের লিখেছেন, ২০২৬ সালের ৭ এপ্রিল থেকে মার্কিন বাহিনী ও ইরানের মধ্যে আর কোনো গুলি বিনিময় হয়নি। ২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি যে শত্রুতামূলক কার্যক্রম শুরু হয়েছিল তা এখন শেষ হয়েছে। কংগ্রেসের অনুমোদন নেয়ার বিষয়ে প্রশ্ন করা হলে ট্রাম্প সাংবাদিকদের বলেন, অনেকেই এটাকে সম্পূর্ণ অসাংবিধানিক বলে মনে করেন। ট্রাম্পের এই ব্যাখ্যা নিয়ে কিছু বিশেষজ্ঞ প্রশ্ন তুলেছেন। ওয়াশিংটন ডিসির জর্জ টাউন ইউনিভার্সিটির ল এর অধ্যাপক হেদার ব্র্যান্ডন স্মিথ বলেন, যুদ্ধবিরতি আইনগতভাবে কার্যকর থাকলেও তা ৬০ দিনের সময়সীমার গণনা থামাবে না। তিনি বলেন, যুদ্ধবিরতি কোনো স্থায়ীভাবে সংঘাতের সমাপ্তি নয়। স্থায়ীভাবে সংঘাত শেষ হলেই ৬০ দিনের সময়সীমা সত্যিকার অর্থে শেষ হবে। তার মতে, যদি ট্রাম্প প্রশাসন সংঘাত চালিয়ে যায় তাহলে আদালত বা কংগ্রেসই একমাত্র উপায় হতে পারে যুদ্ধ থামানোর। ট্রাম্প এমন সময় সাংবিধানিক জটিলতায় পড়ে যুদ্ধের সমাপ্তির কথা বললেন যখন সিএনএন জানিয়েছে, মধ্যপ্রাচ্য জুড়ে ছড়িয়ে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলোর একটি বিশাল অংশ ইরান ও তার মিত্রদের হামলায় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এই মার্কিন সংবাদ মাধ্যমের নতুন এক অনুসন্ধানে চাঞ্চল্যকর তথ্য উঠে আসে, যা ওই অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক অবকাঠামোর স্থায়িত্ব নিয়ে ওয়াশিংটনের চরম উদ্বেগের সৃষ্টি করেছে। শুক্রবার প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী এই অঞ্চলের ৮টি দেশে অবস্থিত অন্তত ১৬টি মার্কিন সামরিক স্থাপনা সরাসরি হামলার শিকার হয়েছে। অনুসন্ধানে দেখা গেছে, বেশ কয়েকটি স্থাপনার ক্ষয়ক্ষতি এতটাই গুরুতর যে সেগুলো বর্তমানে কার্যত অকেজো অবস্থায় রয়েছে। ক্ষতিগ্রস্ত সাইটগুলো ওই অঞ্চলে যুক্তরাষ্ট্রের মোট সামরিক অবস্থানের একটি বড় অংশ। স্যাটেলাইট চিত্র এবং যুক্তরাষ্ট্র পারস্য উপসাগরীয় দেশগুলোর উচ্চ পদস্থ সূত্রের সাক্ষাৎকারের ভিডিওতে এই তদন্ত পরিচালনা করা হয়। ক্ষয়ক্ষতির পরিমাণ নিয়ে মার্কিন কর্মকর্তাদের মধ্যে ভিন্ন ভিন্ন মত থাকলেও পরিস্থিতির ভয়াবহতা নিয়ে অনেকেই শঙ্কিত। এক মার্কিন কর্মকর্তা সিএনএনকে বলেন, আমি আমার জীবনে আগে কখনো এমন ধ্বংসযজ্ঞ দেখিনি। তদন্তে দেখা গেছে, ইরান মূলত উচ্চ মূল্যের লক্ষ্যবস্তুগুলোতে আঘাত এনেছে। এর মধ্যে রয়েছে ওই অঞ্চলে যুক্তরাষ্ট্রের সবচেয়ে ব্যয়বহুল সম্পদ রাডার সিস্টেম, রয়েছে যোগাযোগ অবকাঠামো এবং যুদ্ধবিমান। এগুলো মেরামত করা বা নতুন করে স্থাপন করা অত্যন্ত সময় সাপেক্ষ এবং ব্যয়বহুল। ইরানের পাল্টা হামলার ফলে সৃষ্ট বিশাল আর্থিক ক্ষয়ক্ষতির বিষয়টিও সামনে এসেছে। মার্কিন যুদ্ধ বিভাগের কম্পট্রোলার জুলস হার্স্ট আইন প্রণেতাদের জানিয়েছেন, এই যুদ্ধে পর্যন্ত যুক্তরাষ্ট্রের খরচ হয়েছে প্রায় $২৫ বিলিয়ন। তবে সংশ্লিষ্ট অন্য একটি সূত্রের দাবি, অভ্যন্তরীণ হিসেবে এই ব্যয়ের প্রকৃত পরিমাণ আরও অনেক বেশি, প্রায় $৪০ থেকে $৫০ বিলিয়ন কাছাকাছি। এই যুদ্ধ মধ্যপ্রাচ্যে ওয়াশিংটনের আঞ্চলিক অংশীদারদের মধ্যেও উদ্বেগের জন্ম দিয়েছে। সৌদি আরবের একটি উচ্চপদস্থ সূত্র সিএনএনকে জানিয়েছেন, এই যুদ্ধ আমাদের শিখিয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে জোট করলেই সব দিক থেকে নিরাপদ থাকা যায় না। মার্কিন সুরক্ষা ব্যবস্থা অজেয় নয়। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের চাপিয়ে দেয়া অন্যায্য যুদ্ধের জেরে মধ্যপ্রাচ্য থেকে পিছু হটতে বাধ্য হচ্ছে বিশ্বের বৃহত্তম ও সবচেয়ে ব্যয়বহুল বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড আর ফোর্ড। $১৩ বিলিয়ন মূল্যের এই দানবীয় রণতরীটি যান্ত্রিকভাবে প্রায় অকেজো অবস্থায় ভার্জিনিয়ার নরফোক বন্দরে ফিরে যাচ্ছে। বিশ্লেষকরা একে মার্কিন সামরিক যন্ত্রের ভঙ্গুরতার একটি নগ্ন বহিঃপ্রকাশ হিসেবে দেখছেন। টানা মোতায়েনের ফলে ফোর্ড রণতরীটি আক্ষরিক অর্থেই ভেঙে পড়েছে।
মার্চে জাহাজটির লন্ড্রি রুমে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেশ কয়েকজন নাবিক আহত হন এবং ৬০০ জনেরও বেশি ক্রু তাদের থাকার জায়গা হারান। পরিস্থিতি এতটাই ভয়াবহ ছিল যে নাবিকদের টেবিল এবং মেঝের করিডোরে ঘুমাতে হয়েছে। জাহাজটির পয় নিষ্কাশন ব্যবস্থাও পুরোপুরি ভেঙে পড়েছে। গত কয়েক মাস ধরে প্রতিদিন গড়ে একটি করে রক্ষণাবেক্ষণ সমস্যা দেখা দিচ্ছে। এছাড়া রাডার, অস্ত্র উত্তোলনের লিফট এবং বিমান উৎক্ষেপণ প্রযুক্তির নির্ভরযোগ্যতা নিয়েও পেন্টাগনের সাম্প্রতিক প্রতিবেদনে গুরুতর প্রশ্ন তোলা হয়েছে। ফোর্ড এর প্রস্থানের ফলে মে মাসের মাঝামাঝি সময়ে ওই অঞ্চলে মার্কিন সামরিক উপস্থিতি উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে। বর্তমানে মাত্র দুটি বড় রণতরী ইউএসএস জর্জ এইচ.ডব্লিউ. বুশ এবং ইউএসএস আব্রাহাম লিঙ্কন সেখানে অবস্থান করছে। আইনত মার্কিন নৌবাহিনীকে 11টি সচল রণতরী রাখতে হয়, কিন্তু বর্তমান পরিস্থিতিতে এই সংখ্যা আইনি সীমার নিচে নেমে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। বিভিন্ন সংবাদ মাধ্যম বলছে, দীর্ঘদিনের যুদ্ধ ও নিদারুণ জীবনযাত্রার চাপে মার্কিন নৌ সদস্যদের মনোবল তলানিতে ঠেকেছে। ইউএসএস জর্জ ওয়াশিংটন এর দীর্ঘ সংস্কারকালে 11 জন ক্রু আত্মহত্যার পথ বেছে নিয়েছিলেন। ফোর্ড এর নাবিকদের মধ্যেও একই ধরনের মানসিক সংকট দেখা দিয়েছে এবং অনেকেই নৌবাহিনী ছেড়ে দেওয়ার কথা ভাবছেন। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনার প্রক্রিয়া চলমান রয়েছে। ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদ মাধ্যম জানিয়েছে, কি বিষয়ে আলোচনা হবে যুক্তরাষ্ট্রকে দেওয়ার জন্য তেহরানের এ সংক্রান্ত নতুন কিছু প্রস্তাব পাকিস্তানকে দেওয়া হয়েছে। তবে সংবাদ সংস্থাটি প্রস্তাবের বিস্তারিত প্রকাশ করেনি। তবে ট্রাম্প সাংবাদিকদের বলেছেন, আমরা এইমাত্র ইরানের সঙ্গে কথা বলেছি, দেখা যাক কি হয়। তবে আমি বলবো, আমি এতে সন্তুষ্ট নই। তিনি বলেন, একটি চুক্তিতে পৌঁছানো কঠিন হয়ে পড়েছে এবং আংশিকভাবে এর কারণ হলো যুদ্ধে ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তাদের কয়েকজন নিহত হওয়ায় তাদের নেতৃত্ব খুব বিভ্রান্ত অবস্থায় রয়েছে। ট্রাম্প আরও জানান, বৃহস্পতিবার মার্কিন সেন্ট্রাল কমান্ড তার সামনে বিভিন্ন বিকল্প উপস্থাপন করেছে। এর মধ্যে ছিল ইরানের উপর ভয়াবহ হামলা চালিয়ে পুরোপুরি শেষ করে দেয়া থেকে শুরু করে একটি চুক্তিতে পৌঁছানো পর্যন্ত। শুক্রবার পরে ট্রাম্প বলেছেন, ইরান আমাদের প্রয়োজন অনুযায়ী চুক্তির দিকে এগোচ্ছে না। আমরা বিষয়টি ঠিকভাবে শেষ করব। আমরা তাড়াহুড়ো করে সরে যাব না, যাতে 3 বছর পর আবার একই সমস্যা ফিরে আসে। এর মধ্যে যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয় একটি সতর্কবার্তা জারি করে বলেছে, হরমুজ প্রণালী দিয়ে যাতায়াতের জন্য ইরানকে কোনো ব্যক্তি বা কোম্পানি যদি টোল দেয়, তাহলে তারা মার্কিন নিষেধাজ্ঞা লঙ্ঘনের ঝুঁকিতে পড়তে পারে। গুরুত্বপূর্ণ এই নৌপথটি এখন কার্যত বন্ধ রয়েছে, যার ফলে বিশ্বজুড়ে অর্থনৈতিক প্রভাব পড়ছে। এই পরিস্থিতিতে মার্কিন সিনেটের মাইনরিটি লিডার চাক শুমার কড়া ভাষায় একে অবৈধ যুদ্ধ বলে অভিহিত করেছেন। তিনি এক্স পোস্টে বলেন, এটি একটি অবৈধ যুদ্ধ। আমেরিকানদের অর্থে সাধারণ মানুষের জীবন বিপন্ন হচ্ছে এবং জিনিসপত্রের দাম বাড়ছে। সিনেট সশস্ত্র পরিষেবা কমিটির সদস্য জিনি শাহিন বলেন, হাজার হাজার মার্কিন সেনা ওই অঞ্চলে ঝুঁকিতে রয়েছে এবং হরমুজ প্রণালী বন্ধ থাকায় বাজারে অস্থিরতা বিরাজ করছে। পারস্য উপসাগর এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী নিয়ে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সৈয়দ মুজতবা খামেনির দেয়া সাম্প্রতিক নির্দেশনা কঠোরভাবে বাস্তবায়নের ঘোষণা দিয়েছে ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির নৌ শাখা। শুক্রবার এক আনুষ্ঠানিক বিবৃতিতে আইআরজিসি নেভি কমান্ড বলেছে, সর্বোচ্চ নেতার ঐতিহাসিক নির্দেশের উপর ভিত্তি করে পারস্য উপসাগরের নতুন ব্যবস্থাপনার নিয়ম ও সমীকরণগুলো এরই মধ্যে নির্ধারণ করা হয়েছে এবং তা কার্যকর করা হবে। এর আগে বৃহস্পতিবার সর্বোচ্চ নেতা এক নির্দেশে কড়া হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, পারস্য উপসাগর নিয়ে যারা অশুভ পরিকল্পনা করছে সেই সব বিদেশিদের জন্য এই অঞ্চলে কোনো জায়গা নেই। তাদের একমাত্র স্থান হবে এই সাগরের তলদেশে। আয়াতুল্লাহ খামেনি হরমুজ প্রণালীর জন্য একটি নতুন ব্যবস্থাপনা কাঠামো বাস্তবায়নের উপর গুরুত্ব আরোপ করেন। তিনি বলেন, পারস্য উপসাগরের নিরাপত্তা নিশ্চিত করার মাধ্যমে ইরান হবে নতুন আঞ্চলিক ও বৈশ্বিক ব্যবস্থার অগ্রপথিক। বিদেশি হস্তক্ষেপ ছাড়াই এই অঞ্চলের দেশগুলোর অগ্রগতি, স্বস্তি ও সমৃদ্ধি নিশ্চিত করা হবে। আইআরজিসি নেভি তাদের বিবৃতিতে স্পষ্ট করেছে, তারা ইরানের প্রায় 2000 কিলোমিটার দীর্ঘ উপকূলীয় অঞ্চলের উপর পূর্ণ সার্বভৌম নিয়ন্ত্রণ বজায় রাখবে। বিবৃতিতে আরও বলা হয়, সর্বোচ্চ নেতার নির্দেশনা অনুযায়ী পারস্য উপসাগরকে ইরানের মহৎ জনগণের জন্য জীবিকা ও শক্তির উৎস এবং পার্শ্ববর্তী দেশগুলোর জন্য নিরাপত্তা ও সমৃদ্ধির কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে। বিশেষজ্ঞরা মনে করছেন, আইআরজিসির এই ঘোষণা পারস্য উপসাগরে পশ্চিমা প্রভাব কমানো এবং ইরানের সামরিক ও কৌশলগত নিয়ন্ত্রণ আরও জোরালো করার একটি সুস্পষ্ট সংকেত।
ইরানি জাতির শক্তি ও অকুণ্ঠ সমর্থনের উপর ভর করে যে কোনো ধরনের হুমকি ও শত্রুতা রুখে দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছেন দেশটির সেনাবাহিনীর কমান্ডার মেজর জেনারেল আমির হাতামি। তিনি এক বার্তায় উল্লেখ করেন, ইরানের স্বাধীনতা এবং ভৌগোলিক অখণ্ডতা রক্ষার মতো গুরুত্বপূর্ণ মিশনগুলো সফলভাবে সম্পন্ন করার জন্য প্রতিরক্ষা প্রস্তুতি ও শক্তি বৃদ্ধির গুরুত্ব সেনাবাহিনী স্পষ্টভাবে অনুধাবন করেছে। তিনি বলেন, ইরানের সেনাবাহিনী তার শক্তি ও সক্ষমতাকে এমন এক পর্যায়ে নিয়ে গেছে যাতে দেশের সার্বভৌমত্ব রক্ষায় তারা যে কোনো সময় সেরা নৈপুণ্য প্রদর্শন করতে পারে। সেনাপ্রধান তার বক্তব্যে সেনাবাহিনীর বর্তমান শক্তির উৎসের উপর গুরুত্ব আরোপ করে বলেন, ইরানি জাতির শক্তি ও সমর্থনের উপর ভিত্তি করেই সেনাবাহিনী অতীতে শত্রুতা মোকাবেলা করেছে এবং ভবিষ্যতেও করবে। সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক আয়াতুল্লাহ সৈয়দ মুজতবা খামেনির বিজ্ঞ দিক নির্দেশনা ও বিপ্লবী অন্তর্দৃষ্টি নিয়ে সেনাবাহিনী আজ কাজ করছে। তিনি জোর দিয়ে বলেন, বর্তমান সেনাবাহিনী কেবল সামরিক শক্তিতে নয়, বরং বিপ্লবী অন্তর্দৃষ্টি নিয়েও গর্বিত। তিনি বিশ্বাস করেন, জনগণের দোয়া ও সর্বাধিনায়কের নির্দেশ মেনে চললে কোনো বহিঃশত্রু ইরানের কোনো ক্ষতি করতে পারবে না। দক্ষিণ লেবাননে ইসরায়েলি বাহিনীর ওপর বড় ধরনের হামলা চালিয়েছে লেবাননের প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ। শুক্রবার লেবাননের ভূখণ্ডে অবস্থানরত ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে একযোগে ড্রোন, কামানের গোলা এবং ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র দিয়ে এই অভিযান চালানো হয়। হিজবুল্লাহর এক বিবৃতিতে জানানো হয়েছে, দক্ষিণ লেবাননের বেশ কয়েকটি ফ্রন্টলাইনে ইসরায়েলি সেনা ও সামরিক যানের জটলা লক্ষ্য করে তারা হামলা চালিয়েছেন। এর মধ্যে উল্লেখযোগ্য হল বিনতে জবেইল। এই শহরের মুসা আব্বাস কমপ্লেক্সের আশপাশে অবস্থানরত ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে শক্তিশালী কামানের গোলা নিক্ষেপ করা হয়। হুলা গ্রামেও ইসরায়েলি সেনা দলের লক্ষ্য করে আর্টিলারি হামলা চালানো হয়েছে। আদচিত আল কুসাইর এলাকায় সেনাদের লক্ষ্য করে উপযুক্ত অস্ত্র ব্যবহারের কথা জানিয়েছে হিজবুল্লাহ। অভিযানের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ ছিল ড্রোনের ব্যবহার। তারা জানান, বিয়াদা এলাকায় ইসরায়েলি সেনাদের উপর একটি ডাইভিং এক্সপ্লোসিভ ড্রোন দিয়ে হামলা চালানো হয়। পরে ওই একই স্থানে সেনাদল ও সামরিক যানের উপর এক ঝাঁক সুইসাইড ড্রোন দিয়ে সমন্বিত হামলা চালিয়ে অভিযান শেষ করা হয়। সেনা সমাবেশের পাশাপাশি নির্দিষ্ট কিছু সামরিক যান লক্ষ্য করেও হামলা চালান হিজবুল্লাহর যোদ্ধারা। তৈবেহ এলাকায় ইসরায়েলি সামরিক বাহিনীর একটি হামার গাড়িতে ড্রোন হামলা চালানো হয়েছে। রিশাফ শহরে ইসরায়েলি বাহিনীর একটি আধুনিক মার্কাভা ট্যাঙ্ক ডাইভিং সুইসাইড ড্রোনের আঘাতে বিধ্বস্ত হয়েছে বলে জানায় হিজবুল্লাহ। হিজবুল্লাহর পক্ষ থেকে এই ধারাবাহিক হামলাকে দক্ষিণ লেবাননে ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে একটি কঠোর জবাব হিসেবে দেখা হচ্ছে। তবে এই হামলার ফলে ইসরায়েলি পক্ষে ঠিক কতজন হতাহত হয়েছে সে সম্পর্কে বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডিভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।